Hi everybody, I'm Ismail Haq and you are watching English Sahaj Part. Today I'm going to share about a class on English grammar and vocabulary, especially for class 9 and 10. This content has been taken from the previous year test paper. So I request all of you to watch this video attentively so that you can learn from it for your upcoming Madhyamik examination 2001. By the way, if you are new here, please subscribe my YouTube channel English Sahaj Part, and to get updated notification from this channel, please press the bell icon. Give a like and express your valuable comments in the comment box. If you are interested, please share my video with your friends on any or in any social medias like Facebook, WhatsApp, Twitter, Instagram, etc. তো যাই হোক, এবার ক্লাসে আসা যাক। আজকে ক্লাসটি ইংলিশ গ্রামার এবং ভোকাবুলারির উপরে, বিশেষ করে ক্লাস 9 এবং 10 এর জন্য। এই কন্টেন্টটি নেওয়া হয়েছে একটা টেস্ট পেপার থেকে। যাই হোক, 1 নম্বরে যেটা দেওয়া আছে কি করতে বলা হচ্ছে, fill in the blanks with the correct form of verb given in the bracket। এখানে ক্রিয়াপদের সঠিক রূপ শূন্যস্থানে বসাতে হবে, সেই ভার্বটি বা ক্রিয়াপদটি ব্র্যাকেটে দেওয়া আছে। ব্রেড অ্যান্ড বাটার, রুটি মাখন, ড্যাশ ব্র্যাকেটে আছে বি, হোয়াট আই কুড ড্যাশ ইন্টেন্ড টু ড্যাশ ব্র্যাকেটে আছে হ্যাভ। তাহলে এখানে লক্ষ্য করো, ব্রেড অ্যান্ড বাটার দুটো নাউন অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে, কিন্তু ব্রেড অ্যান্ড বাটার এটা একই জাতীয় খাবার। তো অ্যান্ড দ্বারা যুক্ত হলেও যদি একই দ্বারা মানে একই ধরনের খাবার হয়, সেক্ষেত্রে ভার্বটি সিঙ্গুলার হয়। তো এটা পাস্টে হবে, বি দেওয়া আছে, তাহলে বি এর পাস্ট ফর্ম হবে, ভার্বটা সিঙ্গুলার হবে, একই জাতীয় যদি ধরা হচ্ছে তাই। তাহলে এখানে হবে ওয়াজ। তাহলে ব্রেড অ্যান্ড বাটার ওয়াজ হোয়াট আই কুড ড্যাশ ইন্টেন্ড মানে হচ্ছে ইচ্ছা করা, ড্যাশ ইন্টেন্ড টু হ্যাভ। তাহলে এখানে ব্র্যাকেটে দেওয়া আছে বি, তাহলে শূন্যস্থান এখানে বসবে কি ওয়াজ। ব্রেড অ্যান্ড বাটার ওয়াজ হোয়াট আই কুড, এখানে ওয়াজ হলো, যেহেতু এখানে কুড পাস্ট ফর্ম দেওয়া আছে সেহেতু পাস্ট ফর্মই শুরু করা হলো। তাহলে ব্রেড অ্যান্ড বাটার ওয়াজ হোয়াট আই কুড, তো এখানে ক্যানের পাস্ট ফর্ম কুড করাই আছে, এখানে ভার্বটি দেওয়া আছে ব্র্যাকেটে ইন্টেন্ড ইচ্ছা করা, তাহলে এটার কোনো চেঞ্জ হবে না, তাহলে ইন্টেন্ডই এখানে বসে যাবে। তাহলে হোয়াট আই কুড ইন্টেন্ড মানে হচ্ছে ইচ্ছা করা, তাহলে হোয়াট আই কুড ইন্টেন্ড টু হ্যাভ, এখানে এবার ইনফিনিটিভ ফর্ম হয়ে যাচ্ছে ভার্বের, ইনফিনিটিভ ভার্ব। তো ইনফিনিটিভ ভার্ব হলে ভার্বের প্রেজেন্ট ফর্মটাই বসে, এখানে হ্যাভ আছে তাহলে এখানে হ্যাভই বসে যাবে ইনফিনিটিভ ফর্মের জন্য, টু হ্যাভ। তাহলে এবার পুরো সেন্টেন্সটির ভার্বের সঠিক রূপ বসিয়ে কি দাঁড়ালো, ব্রেড অ্যান্ড বাটার এটা একই জাতীয় খাবার, অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে। অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে ভাবছি যে এটা প্লুরাল হয়ে গেল, তা না, একই জাতীয় যেহেতু খাবার বা একটা ধারণা প্রকাশ হচ্ছে, সেক্ষেত্রে ভার্বটা সেই সময় সিঙ্গুলার হয়। তাহলে এখানে ব্র্যাকেটে বি দেওয়া আছে, সেই ক্ষেত্রে এখানে বসলো ওয়াজটা বসলো এই কারণে যেহেতু এখানে কুড পাস্ট ফর্ম করা আছে, সেহেতু এটা পাস্টেই ধরে নেওয়া হলো। তাহলে রুটি মাখন ছিল, হোয়াট আই কুড ইন্টেন্ড আমি যেটা ইচ্ছা করেছিলাম, টু হ্যাভ খাওয়ার বা পাওয়ার। তাহলে পুরো সেন্টেন্সটির মানে কি দাঁড়ালো,
যে রুটি এবং মাখন খাওয়ার আমার খুব ইচ্ছা হয়েছিল। আচ্ছা, এটা 1 নম্বর গেল। পরের সেকশনে আছে কি 2 নম্বরে, fill in the blanks with suitable articles and prepositions। শূন্যস্থানগুলো উপযুক্ত আর্টিকেল এবং প্রিপজিশন বসিয়ে পূরণ করতে হবে। তো কি দেওয়া আছে দেখি। হি ইজ স্পেশালি মানে হচ্ছে বিশেষ করে, অ্যাংরি মানে রাগান্বিত বা রেগে যাওয়া। তাহলে হি ইজ স্পেশালি অ্যাংরি ড্যাশ বয়েজ হু কাম ড্যাশ লেট মানে দেরি। হি ইজ ড্যাশ ভেরি অ্যাংরি ম্যান, সে একটা খুব রাগান্বিত মানুষ। তাহলে হি ইজ স্পেশালি অ্যাংরি ড্যাশ বয়েজ, সে বালকগুলির সঙ্গে বিশেষ করে রাগান্বিত বা বালকগুলির প্রতি তিনি রেগে যান। তাহলে এখানে বসবে উইথ, প্রিপজিশন বসছে উইথ, অ্যাংরি উইথ বয়েজ, উইথ। তাহলে হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ, সে বালকগুলির প্রতি বা বালকগুলির সঙ্গে সে বিশেষ করে রেগে যায়। হু মানে যারা, যারা বলতে এখানে অ্যান্টিসিডেন্ট কি পাচ্ছি, বয়েজ, এটা নাউন পাচ্ছি। তার পরিবর্তে তার পরিচয়গুলো দেওয়ার জন্য এখানে লিঙ্কার হিসাবে হু বসছে। তাহলে হু কাম লেট ড্যাশ লেট, তাহলে হু কাম ইন লেট, যারা দেরিতে আসে। তাহলে এখানে প্রিপজিশন বসছে ইন। হি ইজ ড্যাশ ভেরি অ্যাংরি ম্যান, সে একজন খুব রাগান্বিত মানুষ। তাহলে এখানে আর্টিকেল বসছে এ, হি ইজ এ ভেরি অ্যাংরি ম্যান। তাহলে এখানে আর্টিকেল বসলো এ। তাহলে এবার পুরো সেন্টেন্সটির মানে কি দাঁড়ালো বা কি কি আর্টিকেল প্রিপজিশন বসানো হলো। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ, সে বিশেষ করে বালকগুলির প্রতি বা বালকগুলির সঙ্গে সে রাগান্বিত হয়ে থাকে। হু যারা, কাম ইন লেট যারা দেরিতে আসে, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে। হি ইজ এ ভেরি অ্যাংরি ম্যান, তিনি হচ্ছেন একজন রাগান্বিত বা রাগী মানুষ। এবার 3 নম্বরে কি করতে বলা হচ্ছে, ডু অ্যাজ ডিরেক্টেড, যেটা করতে বলা হচ্ছে সেটা বা নির্দেশ দেওয়া হচ্ছে সেটা করতে হবে। ডিরেক্টেড নির্দেশ দেওয়া, যেভাবে বলা হচ্ছে বা যেটা করতে বলা হচ্ছে সেটা করতে হবে। 1 নম্বর কি দেওয়া আছে, হি নোজ ইউ বেটার দ্যান মি, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে দেওয়া আছে। হি হচ্ছে সাবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু নো ভার্বের সঙ্গে এস যুক্ত হয়েছে, নোজ। তাহলে হি নোজ ইউ, সে তোমাকে চেনে বা জানে, বেটার তুলনামূলকভাবে ভালো, কার চাইতে, দেন মি মানে আমার চাইতে। তাহলে এখানে ইয়ার যুক্ত আছে, গুড বেটার বেস্ট, এটা ডিগ্রি, আর তার সঙ্গে দেন যুক্ত আছে। তাহলে এটা নিশ্চয়ই কম্পারেটিভ ডিগ্রিতে আছে। এবার এটাকে করতে কি বলা হচ্ছে, টার্ন ইনটু পজিটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রিতে বাক্যটিকে ট্রান্সলেট করতে হবে, কিন্তু মিনিং বা অর্থ মানে একই থাকবে, শুধু গঠনটি পাল্টে যাবে। তাহলে আমার চাইতে সে তোমাকে ভালো চেনে বা জানে, এটাকে করতে হবে পজিটিভ ডিগ্রি, মানে একই থাকবে, গঠন শুধু পাল্টে যাবে। তাহলে আমি তার চাইতে তোমাকে অত বেশি চিনি না বা জানি না। আমি তোমাকে জানি না, সে যতটা তোমাকে জানে। আমি ততটা তোমাকে জানি না, সে যতটা তোমাকে জানে, এটা হচ্ছে বাংলা। এবার এটার ইংরেজি করতে হবে। তাহলে উত্তরটা কি দাঁড়াবে, যে আই ডু নট নো ইউ, আমি তোমাকে জানি না। সো গুড, নাবোধকের ক্ষেত্রে সো ডট ডট অ্যাজ হয়, অ্যাজ ডট ডট অ্যাজ না দিয়ে সো ডট ডট অ্যাজ দেওয়াটাই সব থেকে ভালো। তাহলে আই ডু নট নো ইউ, আই ডু নট নো ইউ, I do not know you so good, so good। বেটারের পজিটিভ হচ্ছে গুড আর সুপারলেটিভ হচ্ছে বেস্ট, গুড বেটার বেস্ট।
তাহলে আই ডু নট নো ইউ সো গুড অ্যাজ হি নোজ, অ্যাজ হি নোজ। তাহলে সে যতটা তোমাকে জানে বা চেনে ততটা আমি তোমাকে চিনি না। তাহলে এখানে এই যে নো দেওয়া হলো, নোজ, অ্যাজ হি নোজ, এটাকে আমরা ব্র্যাকেটে রাখতে পারি, মানে এটা দিতেও পারি, আবার নাও ব্যবহার করতে পারি এই নোজটি। তাহলে আই ডু নট নো ইউ সো গুড অ্যাজ হি নোজ, মানে সে যতটা তোমাকে চেনে বা জানে আমি ততটা তোমাকে জানি না বা চিনি না। তার মানেটা কি দাঁড়ালো? একই দাঁড়ালো, যে সেই আমার চাইতে তোমাকে বেশি ভালো জানে বা চেনে। তাহলে এটা চেঞ্জ হয়ে গেল কিসে? পজিটিভ ডিগ্রিতে। তাহলে আই ডু নট নো ইউ সো গুড অ্যাজ হি নোজ বা অ্যাজ হি এ পর্যন্ত রাখলেও চলবে, নোজটাকে না ব্যবহার করলেও চলবে। এটাকে আরেকটা বাক্যেও লেখা যায়, তবে এটাই সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট হবে, যে আই ডু নট নো ইউ অ্যাজ হিম, তার মতো। আই ডু নট নো ইউ অ্যাজ হিম, মানে আমি তার মতো তোমাকে চিনি না বা জানি না। তবে প্রথম কার্ডটাই বেশি প্রেফারেবল হবে। তাহলে হি নোজ ইউ বেটার দ্যান মি, সে তোমাকে ভালো চেনে আমার চাইতে। তাহলে দাঁড়ালো উত্তরটা কি পুরোপুরি, যে আই ডু নট নো ইউ সো গুড অ্যাজ হি নোজ। এবার পরেরটি, সি অ্যালোন বিলিভড গড, সে একাই ভগবানকে বিশ্বাস করত। অ্যালোন মানে একাই, আর বিলিভড মানে হচ্ছে বিশ্বাস করা। এটাকে কি করতে হবে? মেক ইট নেগেটিভ, এটাকে নাবোধক করতে হবে। সে একই ব্যাপার, নাবোধক করলে সে মানে একই দাঁড়াবে, গঠন শুধু স্ট্রাকচার যেটা গঠন সেটা শুধু পাল্টে যাবে, মানেটা একই থাকবে। তাহলে সি অ্যালোন বিলিভড ইউ, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে দেওয়া আছে, এটাকে কি করতে হবে? নেগেটিভ করতে হবে। গঠনটা নাবোধক হবে কিন্তু মানেটা একই থাকবে। তাহলে সে একাই ভগবানকে বিশ্বাস করে, তাহলে এটা নাবোধক করলে কি হবে? যে কেউই না সে ছাড়া ভগবানকে বিশ্বাস করে, অথবা বলতে পারি কেউই না কিন্তু সে ভগবানকে বিশ্বাস করে। এবার এটার গঠন যে স্ট্রাকচার সেটা আমাদেরকে লিখতে হবে নাবোধকে। তাহলে নো ওয়ান এক্সেপ্ট, নো ওয়ান এক্সেপ্ট, এক্সেপ্ট মানে হচ্ছে ছাড়া। নো ওয়ান এক্সেপ্ট, এক্সেপ্ট হার, নো ওয়ান এক্সেপ্ট হার বিলিভড গড, বিলিভড গড। গড শব্দটির ফার্স্ট লেটার বর্ণটি সবসময় বড় রাখতে হয়, যেহেতু তিনি অলমাইটি পাওয়ারফুল, সেজন্য এই জি শব্দটি গডের সবসময় বড় রাখতে হয়। তাহলে নো ওয়ান এক্সেপ্ট হার, কেউই না সে ছাড়া বা তাকে ছাড়া, বিলিভড গড ভগবানকে বিশ্বাস করত। এটার আরেকটা করা যাবে বাক্য কি, যে নান বাট সি, এখানে সি আছে সে কারণে এটা হার হলো, তাকে ছাড়া। নো ওয়ান এক্সেপ্ট হার, সে ছাড়া কেউই ভগবানকে বিশ্বাস করে না, তার মানে সেই একমাত্র ভগবানকে বিশ্বাস করে। নো ওয়ান এক্সেপ্ট হার, কেউই না সে ছাড়া ভগবানকে বিশ্বাস করে। তাহলে এখানে আরেকটা করা যায় কি, যে নান বাট সি, নান বাট কেউই না কিন্তু সে, নান বাট সি বিলিভড গড, বিলিভড গড। কেউই না, তাহলে এখানে কেউই না
নান মানে হচ্ছে কেউই না, বাট সি কিন্তু সে, বিলিভড গড ভগবানকে বিশ্বাস করত। তাহলে এই দুটো সেন্টেন্সে কি হলো, গঠনটি এই যেখানে ন এটাতে নাবোধক চলে আসলো, এখানেও নানে নাবোধক চলে আসলো, মানে একই দাঁড়ালো, সি অ্যালোন বিলিভড গড, সে একাই ভগবানকে বিশ্বাস করত। আর এগুলোর মানে কি দাঁড়ালো, যে নো ওয়ান এক্সেপ্ট হার, সে ছাড়া মানে তাকে ছাড়া বা সে ছাড়া ভগবানকে কেউ বিশ্বাস করে না, তার মানে সেই একমাত্র ভগবানকে বিশ্বাস করে। আর এটা কি হলো, যে নান কেউই না, বাট সি তাহলে কেউই না কিন্তু কেবলমাত্র সে, বিলিভড গড ভগবানকে বিশ্বাস করে। আচ্ছা, পরের সেন্টেন্স, ইয়োর লাভ ক্যান ব্রিং হিম অন দ্য রাইট ওয়ে, তোমার ভালোবাসা তাকে সঠিক পথে ফিরিয়ে আনতে পারে। এটা সিম্পল সেন্টেন্সে আছে, পুরো বাক্যটি সিম্পল সেন্টেন্সে আছে। সিম্পল সেন্টেন্সে কি থাকে, সাবজেক্ট একটি থাকে, মূল ভাব একটি থাকে, আর এটাকে কি করতে হবে, মেক ইট কমপ্লেক্স, অর্থাৎ জটিল বাক্য করতে হবে। তো কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে কি হয়, একটা প্রিন্সিপাল ক্লজ থাকে বা মেন ক্লজ থাকে, এবং তার উপর নির্ভরশীল এক বা একাধিক ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ থাকে। তো এটাকে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ করে সেটাকে কমপ্লেক্স করব। তো কি ধরনের অ্যাডভার্বিয়াল ক্লজ হবে, এটা কন্ডিশন আসবে, ইফ মানে ইফ শব্দটি আসবে, মানে এটা কি দাঁড়াচ্ছে, যে ইউর লাভ ক্যান ব্রিং হিম অন দ্য রাইট ওয়ে, মানে তোমার ভালোবাসা তাকে সঠিক পথে নিয়ে আসতে পারে বা ফিরিয়ে আনতে পারে। তাহলে আমরা যখন একে কমপ্লেক্স করব তখন কি হবে, যে যদি তুমি তাকে ভালোবাসো তাহলে সে সঠিক পথে ফিরে আসতে পারে, যদি তুমি তাকে ভালোবাসো তাহলে সে সঠিক পথে ফিরে আসতে পারে। তাহলে এটা হলো কন্ডিশনাল ক্লজ বা ইফ ব্যবহার করতে হয় কন্ডিশনের ক্ষেত্রে। তাহলে ইফ ইউ লাভ হার হিম, ইফ ইউ লাভ হিম, এবার ইফ যেহেতু ব্যবহার করছে কন্ডিশন, প্রথম সেন্টেন্স বা বাক্যটির পর একটা কমা ব্যবহার করতে হবে। তাহলে ইফ ইউ লাভ হিম, যদি তুমি তাকে ভালোবাসো তাহলে কি হবে, তাহলে হি ক্যান কাম ব্যাক, হি ক্যান কাম ব্যাক বা রিটার্ন অন দ্য রাইট ওয়ে, সে সঠিক পথে ফিরে আসতে পারে। এবার তাহলে এটা কি হলো, কমপ্লেক্স সেন্টেন্স হলো। আচ্ছা, কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে ধরলাম, যে কমপ্লেক্স সেন্টেন্সে কি বলা হলো, যে একটি কমপ্লেক্স সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ থাকে এবং তার উপর নির্ভরশীল এক বা একাধিক সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজ থাকে। তাহলে এখানে প্রিন্সিপাল ক্লজ কোনটা হলো, হি ক্যান কাম ব্যাক বা রিটার্ন অন দ্য রাইট ওয়ে, এটা হলো প্রিন্সিপাল ক্লজ। আর ডিপেন্ডেবল বা সাবঅর্ডিনেট ক্লজ কোনটা হলো, ইফ ইউ লাভ হিম, যদি তুমি তাকে ভালোবাসো, এটা হলো ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ, ডিপেন্ডেন্ট অ্যাডভার্বিয়াল ক্লজ বা সাবঅর্ডিনেট অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে ইয়োর লাভ ক্যান ব্রিং হিম অন দ্য রাইট ওয়ে, তোমার ভালোবাসা তাকে সঠিক পথে নিয়ে আসতে পারে, এটা সিম্পল সেন্টেন্স, অর্থাৎ সরল বাক্যে আছে, এটাকে কমপ্লেক্স হলো, মানে জটিল বাক্য করা হলো। জটিল বাক্যে কি দাঁড়ালো, যে ইফ ইউ লাভ হিম, যদি তুমি তাকে ভালোবাসো, হি ক্যান কাম ব্যাক বা রিটার্ন অন দ্য রাইট ওয়ে। এবার 4 নম্বরে কি বলা হচ্ছে, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ সুইটেবল ফর্মস অফ ফ্রেজাল ভার্বস অর গ্রুপ ভার্বস প্রোভাইডেড ইন দ্য লিস্ট। তাহলে এই যে সমস্ত ক্রিয়াপদগুলো নিচে দাগ দেওয়া আছে সেগুলোর জায়গায় গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব বসাতে হবে, ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয়ে ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব তৈরি হয়। তাহলে ফ্রেজাল ভার্বগুলো কি কি দেওয়া আছে লিস্টে আগে দেখি, যে মেক আউট মানে বুঝতে পারা, আন্ডারস্ট্যান্ড। মেক আপ মানে হচ্ছে পূরণ করা বা ক্ষতিপূরণ দেওয়া। পুট আউট মানে নিভিয়ে দেওয়া। লুক ডাউন আপন মানে হচ্ছে ঘৃণা করা। আবার বলছি, মেক আউট মানে হচ্ছে বুঝতে পারা, আন্ডারস্ট্যান্ড। মেক আপ মানে হচ্ছে পূরণ করা,
কম্পেনসেট, পুট আউট মানে হচ্ছে নিভিয়ে দেওয়া, এক্সটিংগুইশ, লুক ডাউন আপন মানে হচ্ছে ঘৃণা করা, হেট বা ডেসপাইজ। আচ্ছা, এবার কি কি লিখতে হবে? তাহলে প্রথমে দেওয়া আছে ইউ শুড কম্পেনসেট ফর দ্য লস, মানে তুমি যে ক্ষতি করেছো তার জন্য তোমার ক্ষতিপূরণ দেওয়া উচিত, ক্ষতির জন্য তোমার ক্ষতিপূরণ দেওয়া উচিত। আর এখানে ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্বের ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে যে আন্ডারলাইন ভার্বটি আছে সেটা যে ফর্মে, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম যে ফর্মে দেওয়া আছে, গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্বটিকে সেই ফর্মেই লিখতে হবে বা রিপ্লেস করতে হবে। তাহলে উত্তরটি দাঁড়াচ্ছে কি, যে ইউ শুড, ক্ষতিপূরণ দেওয়া কি পেলাম এখানে, মেকআপ। তাহলে কম্পেনসেট এটা প্রেজেন্ট ফর্মই আছে, তাহলে মেকআপ প্রেজেন্ট ফর্ম, ওই মেকআপ শব্দটি প্রেজেন্ট ফর্মটি বসবে। তাহলে ইউ শুড মেকআপ ফর দ্য লস, মানে ক্ষতির জন্য তোমার ক্ষতিপূরণ দেওয়া উচিত, তুমি যে ক্ষতিটা করেছো তার জন্য ক্ষতিপূরণ দেওয়াটা উচিত। তাহলে এখানে বসলো মেক আপ, কম্পেনসেটের জায়গায় বসলো মেক আপ, মানে ক্ষতিপূরণ দেওয়া। আচ্ছা, পরেরটি কি আছে, দ্য ফায়ার অ্যাট পার্ক স্ট্রিট, পার্ক স্ট্রিটে যে আগুনটি ওয়াজ এক্সটিংগুইশড, অর্থাৎ পার্ক স্ট্রিটে যে আগুন ধরেছিল সেটা এক্সটিংগুইশড মানে হচ্ছে নিভে যাওয়া। তাহলে এখানে লক্ষ্য রাখো এটা প্যাসিভ ভয়েসে দেওয়া আছে, পাস্ট ইনডিফিনাইটের প্যাসিভ ভয়েসে দেওয়া আছে। তো প্যাসিভ ভয়েসে দেওয়া থাকলে যে ভার্বটি দেওয়া আছে এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভার্বের থার্ড ফর্ম, আর এটার অবজেক্ট হচ্ছে দ্য ফায়ার মানে আগুনটি। তাহলে এক্সটিংগুইশড এটা পাস্ট পার্টিসিপল ফর্মে দেওয়া আছে, তাহলে এর জায়গায় যে ফ্রেজাল ভার্বটি বসবে সেটাও পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। তো নিভিয়ে দেওয়া মানে কি দেওয়া আছে, পুট আউট, তো পুট আউট পাস্ট পার্টিসিপল ফর্মও পুট আউট। তাহলে উত্তরটি হচ্ছে দ্য ফায়ার অ্যাট পার্ক স্ট্রিট ওয়াজ পুট আউট। তাহলে পার্ক স্ট্রিটে যে আগুনটি ধরেছিল সেটা নিভিয়ে দেওয়া হয়েছে, পুট আউট মানে নিভিয়ে দেওয়া, তার ফ্রেজাল ভার্ব হচ্ছে, ভার্বটি হচ্ছে পুট আউট ফ্রেজাল ভার্ব, আর এক্সটিংগুইশ নিভিয়ে দেওয়া। তাহলে এক্সটিংগুইশের পরিবর্তে যে ফ্রেজাল ভার্ব বসানো হলো সেটা হচ্ছে পুট আউট। পরেরটি আছে কি 3 নম্বরে, ডু নট হেট হিম ব্লাইন্ডলি, অন্ধভাবে তাকে ঘৃণা করো না, ব্লাইন্ডলি মানে হচ্ছে অন্ধভাবে, আর হেট মানে ঘৃণা করা। তাহলে ফ্রেজাল ভার্ব কি মানে ঘৃণা করা, লুক ডাউন আপন মানে ঘৃণা করা। তাহলে আর ডু নট হেট ঘৃণা করো না, এটা প্রেজেন্ট ফর্মে দেওয়া আছে ভার্বটি, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, এখানে সাবজেক্ট উজ্জ আছে ইউ, তুমি বা তোমরা। তাহলে হেড যেহেতু প্রেজেন্ট ফর্মে আছে তাহলে লুক ডাউন আপনটাও প্রেজেন্ট ফর্মেই বসবে। তাহলে ডু নট লুক ডাউন আপন হিম, ডু নট লুক ডাউন আপন হিম ব্লাইন্ডলি, মানেটা কি দাঁড়ালো, তাহলে হেটের জায়গায় বসলো লুক ডাউন আপন। তাহলে এখানে হেট মানে হচ্ছে ঘৃণা করা, এই ভার্বের পরিবর্তে ফ্রেজাল ভার্ব বসানো হলো লুক ডাউন আপন, তাহলে ডু নট লুক ডাউন আপন হিম ব্লাইন্ডলি। আচ্ছা, এবার আসা যাক পরের সেকশনে কি আছে, ফাইন্ড আউট ফ্রম দ্য প্যাসেজ দ্য ওয়ার্ডস হ্যাভিং দ্য সেম মিনিং অ্যাজ, এটা যেহেতু টেস্ট পেপার থেকে নেওয়া হয়েছে, এই কন্টেন্টটি টেস্ট পেপারে একটা আনসিন প্যাসেজ দেওয়া থাকে, সেই প্যাসেজে নিয়ারেস্ট মিনিং বা সিনোনিমস, এখানে সেই প্যাসেজ থেকে খুঁজে এই সমস্ত শব্দগুলোর নিয়ারেস্ট মিনিং বা সিনোনিমস সেগুলো বসাতে হবে। তাহলে প্রথমে দেওয়া আছে কি, রেকলেস আর ফিউরিয়াস, রেকলেস বিপজ্জনক, ফিউরিয়াস বিপদ মানে বেপরোয়া ভাবে বা বিপজ্জনক ভাবে, মারাত্মক ভাবে। তাহলে কি মানে মারাত্মক ভাবে বোঝাবে, ডেসপারেট, তাহলে নিয়ারেস্ট মিনিংটি হবে বা সিনোনিম হবে ডেসপারেট মানেও বেপরোয়া বা বিপজ্জনক।
রেকলেস অর ফিউরিয়াস তার নিয়ারেস্ট ইন মিনিং বা সিনোনিম হচ্ছে ডেসপারেট। পরের শব্দ এ ডিফারেন্স বিটুইন রেজাল্টস, ফলাফলের মধ্যে পার্থক্য, ফলাফলের মধ্যে পার্থক্য যেটা বোঝায়, দুটো রেজাল্টের মধ্যে পার্থক্য, তাহলে তার সিনোনিম হবে কি মার্জিন। মার্জিন, মার্জিন হচ্ছে পরিমাণ, কিছুটা পরিমাণ পার্থক্য বোঝাচ্ছে মার্জিন। 3 নম্বর যেটা দেওয়া আছে সেটা কি ক্যারিড অন। ক্যারিড অন মানে চলতে থাকা, তাহলে আর কি মানে চলতে থাকা বোঝায় কন্টিনিউড। এক্ষেত্রে একটা মনে রাখতে হবে এই শব্দগুলো যে ফর্মে দেওয়া থাকবে তার যে সিনোনিম বা নিয়ারেস্ট মিনিং সেটাও সে ফর্মে লিখতে হবে। তাহলে ক্যারিড অন, ক্যারিডটা পাস্ট ফর্মে দেওয়া আছে, তাহলে কন্টিনিউর পাস্ট ফর্ম করতে হবে কন্টিনিউড। কন্টিনিউড, কন্টিনিউড মানেও চলতে থাকা। আচ্ছা, এরপরে আছে কি ইন স্পাইট অফ। ইন স্পাইট অফ মানে হচ্ছে সত্ত্বেও, এটা প্রিপোজিশনাল ফ্রেজ। ইন স্পাইট অফ মানেও সত্ত্বেও, ইন স্পাইট অফ মানে হচ্ছে সত্ত্বেও। তাহলে আর কি মানে বোঝায় সত্ত্বেও ডেসপাইট। ডেসপাইট মানেও সত্ত্বেও বোঝায়, ডেসপাইট, ডেসপাইট অফ। তো ডেসপাইট মানেও সত্ত্বেও, তাহলে এখানে যে সিনোনিম বা নিয়ারেস্ট ইন মিনিং পাওয়া গেল সেগুলো হল কি রেকলেস অর ফিউরিয়াস, এটা মানে হচ্ছে ডেসপারেট। এ ডিফারেন্স বিটুইন রেজাল্টস, এটা হচ্ছে মার্জিন। ক্যারিড অন, এটা মানে হচ্ছে কন্টিনিউড। আর ইন স্পাইট অফ সত্ত্বেও, ডেসপাইট, ডেসপাইট মানেও সত্ত্বেও। তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই। তো ক্লাসটি বা ভিডিওটি তোমাদের কেমন লাগলো, তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক দেবে। তাছাড়া আমার ইউটিউব চ্যানেল ইংলিশ সহজপাঠ অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি অলরেডি করা থাকে তার জন্য অসংখ্য ধন্যবাদ। পারলে পরে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। এই মুহূর্তে বর্তমানে ছাত্রদের ক্ষেত্রে এটা বিশেষ প্রযোজ্য বা গুরুত্বপূর্ণ। আপনাদের দিন শুভ হোক, সুস্থ থাকুন, ঘরে থাকুন, এ বলে আমি আমার আজকের ক্লাস শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে।